সরকারি সাদত কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স ফাইনাল ইয়ারের আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নিশ্চয়ই তোমরা সকলেই সুস্থ আছো এবং নিরাপদে আছো। প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সাথে আলোচনার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি সেটি হচ্ছে তোমাদের 31-1609 কোড অধিভুক্ত মডার্ন ইজিপ্ট অ্যান্ড দ্য আরব স্টেটস ইন নর্থ আফ্রিকা, অর্থাৎ আধুনিক মিশর ও উত্তর আফ্রিকার আরব রাষ্ট্রসমূহ, এবং এই বিষয় শিরোনাম হতে আজকে আলোচনার জন্য যে টপিকসটি আমি বেছে নিয়েছি সেটি হচ্ছে 1962 সালে আলজেরিয়ার স্বাধীনতা লাভের সংশ্লিষ্ট ঘটনাবলী। প্রিয় শিক্ষার্থী, 1962 সালে আলজেরিয়া স্বাধীনতা লাভ করে কোশ্চেন হচ্ছে আলজেরিয়ার অবস্থান কোথায়? প্রিয় শিক্ষার্থী, বিশ্বের প্রাচীন সভ্যতার অন্যতম লীলাকেন্দ্র হচ্ছে এই আলজেরিয়া। এটি একটি মাগরেবি রাষ্ট্র, অর্থাৎ মাগরেব অঞ্চলের রাষ্ট্র। এই আলজেরিয়ার উত্তরে ভূমধ্য সাগর, পূর্বে তিউনিসিয়া ও লিবিয়া, দক্ষিণে নাইজার ও মালি, এবং পশ্চিমে মৌরিতানিয়া ও মরক্কো অবস্থিত। প্রিয় শিক্ষার্থী, আমরা যারা ইসলামের ইতিহাসের ছাত্র, অর্থাৎ ইতিহাসের ছাত্র, তারা সকলেই জানি যে 670 খ্রিস্টাব্দে মুসলিম বিজেতা উকবা বিন নাফির নেতৃত্বে এই উত্তর আফ্রিকার অন্য অন্য অঞ্চলের ন্যায় আলজেরিয়াও তখন উমাইয়া সাম্রাজ্যভুক্ত হয়। 1553 সালে তুর্কি সেনাপতি ফয়েজউদ্দিন বীরসেনা এই আলজেরিয়াকে তুর্কি উসমানীয় সাম্রাজ্য অন্তর্ভুক্ত করেন। তাদের রাজধানী আলজাদায়ের নাম অনুসারে এই অঞ্চলটির নাম করা হয় আলজেরিয়া। প্রিয় শিক্ষার্থী, 1830 সালে ফরাসিরা
এই আলজেরিয়া দখল করে নেয় এবং এই ফরাসি জাতি 132 বছর এই আলজেরিয়াতে তাদের উপনিবেশিক শাসন কায়েম রেখেছিল। পরবর্তীতে FLN অর্থাৎ ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট এবং ALN অর্থাৎ ন্যাশনাল লিবারেশন আর্মি, এই দুটি দলের নেতৃত্বে 1954 সাল থেকে 1962 সাল পর্যন্ত দীর্ঘ 9 বছর রক্তক্ষয়ী সংগ্রামের পর 1962 সালের 18 মার্চ বিখ্যাত ইভিয়ান চুক্তির মাধ্যমে এই আলজেরিয়া নিয়মতান্ত্রিক উপায়ে ফ্রান্সের নিকট থেকে স্বাধীনতা অর্জন করে, স্বাধীনতা লাভ করে। প্রিয় শিক্ষার্থী, ফরাসিদের অধীনে আলজেরিয়া কেমন ছিল? (1830) সালে ফ্রান্স তুর্কিদের নিকট থেকে এই আলজেরিয়া দখল করে নেয়, কিন্তু ফরাসিদের এই বিজয়কে আলজেরিয়াবাসী, বিশেষত আলজেরিয়ার বার্বার জাতি মোটেই এটিকে মেনে নিতে পারেনি। বিংশ শতাব্দীর দ্বিতীয় দশক পর্যন্ত ফরাসিরা নির্বিঘ্নে তাদের সাম্রাজ্য নীতি চালিয়ে আলজেরিয়াকে শোষণ ও শাসন করে। ফরাসিদের জোরপূর্বক সাম্রাজ্য বিস্তার, অর্থনৈতিক শোষণ, সাংস্কৃতিক আধিপত্য ও আরবির বদলে ফরাসি ভাষার প্রাধান্য, আলজেরিয়াদের জাতিগত মর্যাদার অবমূল্যায়নের প্রচেষ্টা, ফরাসি ও মুসলমানদের ধর্মীয় ও জাতিগত বৈষম্য আলজেরিয়াদের জাতীয়তাবাদে বা জাতীয়তাবোধে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ইত্যাদি নানান কারণে এই আলজেরিয়ার শিক্ষিত তরুণ সমাজ তখন ফরাসি শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আরম্ভ করে। প্রিয় শিক্ষার্থী, 1832 সালে সাইদ মহিউদ্দিনের নেতৃত্বে কিছু গোত্র একত্রিত হয়ে আলজেরিয়া এই ফরাসিদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। সাইদ মহিউদ্দিনের মৃত্যুর পর তার পুত্র আব্দুল কাদির এর নেতৃত্ব গ্রহণ করেন। দীর্ঘ 10 বছর সশস্ত্র সংগ্রাম চালিয়েও এই সাইদ মহিউদ্দিনের পরবর্তী নেতা আব্দুল কাদিরকে ফরাসিদের নিকট
আত্মসমর্পণ করতে হয়। ফলে আলজেরিয়াতে ফরাসি নেতৃত্ব স্থায়িত্ব লাভ করে এবং তারা সকল ক্ষেত্রে আলজেরিয়া প্রকৃত নিয়ন্ত্রক রূপে আবির্ভূত হয়। প্রিয় শিক্ষার্থী, আলজেরিয়ায় জাতীয়তাবাদী আন্দোলন ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে উপনিবেশিক দেশগুলোতে যখন জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয় তখন এই আলজেরিয়াকে ফরাসিদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার জন্য আব্দুল কাদেরের পুত্র আমির খালিদ এই জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্ব দেন। তার নেতৃত্বের পথ ধরেই পরবর্তীতে এগিয়ে আসেন জাতীয়তাবাদী আর এক নেতা, যার নাম ছিল হাজি মুসালি। এই হাজি মুসালির নেতৃত্বে তখন আলজেরিয়াতে জাতীয়তাবাদী আন্দোলন চরম আকার ধারণ করে। 1935 সালে উলামা শ্রেণী এই হাজি মুসালির সাথে যুক্ত হয়ে এই জাতীয়তাবাদী আন্দোলনকে আরো বেগবান করে তোলেন। তাদের আন্দোলন এতটাই তীব্র আকার ধারণ করে যে 1954 সালের মে মাসের শুরুতে কনস্ট্যান্ট নগরীর পার্শ্ববর্তী অঞ্চলে সাংঘাতিক দাঙ্গা হাঙ্গামার শুরু হয়। এই হাঙ্গামায় অনেক লোক প্রাণ হারায়। অবস্থার গুরুত্ব অনুধাবন করে, গুরুত্ব উপলব্ধি করে ফরাসি সরকার 1947 সালে আলজেরিয়াকে কিছু শাসনতান্ত্রিক ক্ষমতা প্রদান করলেও মূলত মূল ক্ষমতা ফরাসিদের হাতেই থেকে যায়। প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে এই হাজি মুসালির আবার পুনর্বার আগমন ঘটে। তিনি তখন MTLD অর্থাৎ মুভমেন্ট ফর ট্রিউম্ফ অফ ডেমোক্রেটিক লিবারেশন, এই MTLD নামক একটি দল গঠন করেন এবং আলজেরিয়ার পূর্ণ স্বাধীনতার জন্য বা পূর্ণ স্বাধীনতার দাবি নিয়ে তখন আন্দোলন শুরু করেন। উল্লেখ্য যে আলজেরিয়ার পরবর্তী কর্ণধার আহমদ বিন বেল্লা এই সংগঠন অর্থাৎ MTLD মুভমেন্ট ফর ট্রিউম্ফ অফ ডেমোক্রেটিক
লিবারেশন দলের সদস্য ছিলেন। এ দলের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে কিংবা কার্যকলাপে ব্যতিব্যস্ত হয়ে ফরাসি সরকার তাদেরকে দমন করার ব্যবস্থা করেন, অর্থাৎ দমনমূলক ব্যবস্থা গ্রহণ করেন। 1952 সালে আহমদ বিন বেল্লা এই ফরাসিদের দমন নীতির ফলে কায়রোতে পলায়ন করেন। 1953 সালে এই MTLD দলের 9 জন সদস্য একত্রিত হয়ে ফরাসি সরকারকে আলজেরিয়া থেকে উৎখাতের জন্য আরেকটি সংগঠন প্রতিষ্ঠা করেন, যার নাম ছিল RCUA, অর্থাৎ রেভলিউশনারি কাউন্সিল ফর ইউনিটি অ্যান্ড অ্যাকশন। এবং এই সময়ে দ্রুত আকারে আলজেরিয়ার স্বাধীনতার জন্য এই RCUA কাজ করতে থাকেন। 1954 সালে RCUA সংস্থার নাম পরিবর্তন করে FNL অর্থাৎ ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট নামকরণ করা হয়। এ সময় তারা বুঝতে পারেন যে ফরাসি স্বৈরশাসন ও দমনমূলক নীতির বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামের কোনো বিকল্প নাই। তাই তারা সংগ্রাম পরিচালনার জন্য এই FNL এর সহযোগী সংগঠন হিসেবে আরেকটি সংগঠন গঠন করে, যেটির নামকরণ করা হয় ALN, ন্যাশনাল লিবারেশন আর্মি। এবং আহমদ বিন বেল্লা এই সংগঠনের নেতৃত্ব গ্রহণ করেন। 1954 সালের মার্চ মাস হতে FLN এর ফরহাদ আব্বাস এবং ALN এর আহমদ বিন বেল্লা এই দুই নেতার নেতৃত্বে তখন আলজেরিয়াতে ফরাসিদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন শুরু হয় এবং নভেম্বরে আলজেরিয়ার পূর্বাঞ্চলে তারা একটি অভ্যুত্থান ঘটান। FLN ও ALN এর এ ধরনের কর্মকাণ্ড ফরাসি সরকার তখন আতঙ্কিত হয়ে পড়েন, অর্থাৎ এ দুটি সংগঠনের কর্মকাণ্ডে ফরাসি সরকার বিব্রত বোধ করতে শুরু করেন। পূর্বাঞ্চল ছাড়াও তখন আলজেরিয়ার সর্বমোট 70টি স্থানে FLN ও ALN ফরাসি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং ফরাসি ঘাঁটি, জনপদ এবং ফরাসিদের বাসভবন
ইত্যাদির উপর তারা আক্রমণ পরিচালনা করতে থাকে। ফরাসি সৈন্যরা এই সময়ে আলজেরীয়দের প্রায় 1,00,000 লোককে হত্যা করে। প্রিয় শিক্ষার্থী, আলজেরিয়ার লোক সংখ্যা কিন্তু তখন 90 লক্ষের বেশি নয়। সেই সময়টাতে নিজ দেশের স্বাধীনতার জন্য 1,00,000 লোক রক্তক্ষয়ী যুদ্ধে শহীদ হন। প্রিয় শিক্ষার্থী, এই সময়টাতে ALN গেরিলা আক্রমণ শুরু করে। ফলে ফরাসিদের পক্ষে তখন এই গণ অভ্যুত্থান দমন করা অসম্ভব হয়ে ওঠে। এ সময় ফ্রান্সে জেনারেল দ্যাগল ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং আলজেরিয়া সমস্যা সমাধানের জন্য আলোচনার আহ্বান জানান। এই সময়ে আলজেরীয়রা একটি অস্থায়ী সরকার গঠন করে ফেলে। আন্দোলনের এই পর্যায়ে অর্থাৎ 1958 সালে স্বাধীনতাকামী যোদ্ধারা বা স্বাধীনতা সংগ্রামের অগ্রনায়কেরা তখন তিউনিসিয়াতে একটি অস্থায়ী সরকার গঠন করে। পরে তিউনিসিয়া ও কায়রো বেতার থেকে আলজেরিয়ার স্বাধীন বেতার কেন্দ্রের ধারা বিবরণী প্রচারিত হতে থাকে। এ সময় মিশর সহ আরব বিশ্বের অন্যান্য দেশ এই আলজেরিয়ার অস্থায়ী সরকারকে স্বীকৃতি প্রদান করে। 1958 সালে শেষের দিকে আলজেরিয়ার স্বাধীনতার প্রশ্নটি জাতিসংঘে উপস্থাপিত হয়, কিন্তু জাতিসংঘে উপস্থাপিত হলেও 2/3 ভোট এর বিপক্ষে পড়ায় প্রস্তাবটি সে সময় বাতিল হয়ে যায়। ফরাসি প্রেসিডেন্ট দাগল 1960 সালে বিষয়টি মীমাংসার জন্য সশরীরে আলজেরিয়াতে আসেন। তার উপস্থিতিতে আলজেরিয়ার জাতীয়তাবাদী নেতারা বিক্ষোভ প্রদর্শন করলে আর এক দফা রক্তক্ষয়ী সংগ্রাম ঘটে যায়। ফলে ফরাসি সরকার তখন আলজেরীয়দের নিকট নতি স্বীকার করতে বাধ্য হয়। প্রিয় শিক্ষার্থী, উনিশশো 61 সালের 27 আগস্ট
ইউসুফ বিন জেদ্দা ফরহাদ আব্বাসের স্থলে এই অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী হন। তিনি মনে করেন আলোচনার মাধ্যমেই ফরাসিদের নিকট থেকে স্বাধীনতা আদায় করা সম্ভব। ফলে এই ফরহাদ আব্বাসের নেতৃত্বে অস্থায়ী সরকার ফরাসি প্রেসিডেন্ট জেনারেল দাগলের আহ্বানে সাড়া দিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনার বিষয়টি গৃহীত হয় এবং 1962 সালের মার্চ মাসে ফরাসি বাহিনী ও আলজেরীয় বাহিনী উভয় পক্ষের মধ্যে আলোচনা শুরু হয় এবং 1962 সালের 18 মার্চ উভয় পক্ষের মধ্যে আলজেরিয়ার স্বাধীনতাকামীর জনগণের যুদ্ধ বন্ধের জন্য তখন এই দুটি দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। যে চুক্তিটি ইতিহাসে ট্রিটি অফ ইভিয়ান অর্থাৎ ইভিয়ান চুক্তি নামে পরিচিত। এই ইভিয়ান চুক্তি 1962 সালে 18 মার্চ আলজেরিয়া ও ফরাসি বাহিনীর মধ্যে স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে বলা হয়, অর্থাৎ এই চুক্তির প্রথম ধারাটিতে উল্লেখ করা হয় 1962 সালের 19 মার্চ অর্থাৎ পরের দিন থেকে, চুক্তি স্বাক্ষরের পরের দিন থেকে উভয় পক্ষ, তার মানে ফরাসি বাহিনী এবং আলজেরীয় বাহিনী, এই উভয় পক্ষ যুদ্ধবিরতি পালন করবে। এই চুক্তির দ্বিতীয় ক্লজে বলা হয় উভয় পক্ষ গোপন হত্যাকাণ্ড ও ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে বিরত থাকবে। তৃতীয় ধারায় বলা হয় অমীমাংসিত বিষয়গুলো মীমাংসার জন্য উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠিত হবে। এই ইভিয়ান চুক্তির চতুর্থ ধারায় বলা হয় আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে উভয় পক্ষই যুদ্ধবন্দী বিনিময় করবে এবং এই ইভিয়ান চুক্তির পঞ্চম ধারায় উল্লেখ করা হয় আলজেরিয়ার স্বাধীনতার প্রশ্নটি গণভোটের মাধ্যমে মীমাংসিত হবে। প্রিয় শিক্ষার্থী, এই চুক্তির অর্থাৎ
ট্রিটি অফ ইভিয়ানে 6ষ্ঠ ক্লজে বলা হয়, স্বাধীনতা পরবর্তী 3 বছর ফরাসি সরকার আলজেরিয়াকে অর্থনৈতিক ও কারিগরি উন্নয়নে সহযোগিতা ও সাহায্য প্রদান করবে। প্রিয় শিক্ষার্থী, ইভিয়ান চুক্তির 5 নম্বর শর্তের ধারা অনুযায়ী, অর্থাৎ যে শর্তটিতে বলা হয়েছে আলজেরিয়ার স্বাধীনতার প্রশ্নটি গণভোটের মাধ্যমে মীমাংসিত হবে। এই চুক্তির 5 নম্বর ধারায় উল্লেখিত শর্তানুযায়ী 1962 সালের জুলাই মাসের 2 তারিখ আলজেরিয়ার স্বাধীনতার প্রশ্নটি মীমাংসার জন্য বা মীমাংসার লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হয় এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে বা উল্লেখ করার মতো ঘটনাটি হচ্ছে এই গণভোটে 99.77% অর্থাৎ 99.77% ভোট আলজেরিয়ার পূর্ণ স্বাধীনতার পক্ষে পড়ে। ফলে ফরাসিদের আর কিছুই করার থাকে না। তখন 3রা জুলাই ফ্রান্স এই গণভোটের রায়কে মেনে নেয় এবং আলজেরিয়াকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। 1963 সালের 8 সেপ্টেম্বর এই স্বাধীন দেশের জন্য একটি নতুন সংবিধান প্রণীত হয় এবং একে আলজেরিয়া রিপাবলিক ঘোষণা করা হয়। আহমদ বিন বেল্লা এই স্বাধীন রাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। আলজেরিয়া তখন সমগ্র দুনিয়ায় পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক অফ আলজেরিয়া অর্থাৎ আলজেরিয়া গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিত লাভ করে। প্রিয় শিক্ষার্থী, সুদীর্ঘ প্রায় 9 বছর রক্তাক্ত সংগ্রাম ও সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অগণিত লোকের আত্মহত্যের বিনিময়ে এই আলজেরিয়াবাসী তাদের দেশ থেকে ফ্রান্সকে বিতাড়িত করতে সক্ষম হয়। ফ্রান্স প্রায়
132 বছর কাল আলজেরিয়াতে তাদের উপনিবেশিক আধিপত্যকে বহাল রেখেছিল। ফরাসিদের বিরুদ্ধে আলজেরিয়াদের স্বাধীনতা অর্জনের পক্ষে যে সকল ব্যক্তির অবদান স্মরণযোগ্য তারা হলেন ফরহাদ আব্বাস, আহমদ বিন বিল্লাহ, হাজি মুসা আলী, হোসেন আহমেদ সহ আরো অনেকে। এবং এই সমস্ত জাতীয়তাবাদী নেতা এবং তাদের সংগঠন ও তাদের জাতীয়তাবাদী চেতনায় আপ্লুত হয়ে আলজেরিয়ার জনগণ স্বাধীনতার জন্য ফ্রান্সের বিরুদ্ধে যে তীব্র জাতীয়তাবাদী আন্দোলন গড়ে ওঠে বা গড়ে তোলে, এ সমস্ত জাতীয়তাবাদী আন্দোলন তার নৈপথ্যে বা পিছনে যে সকল নেতারা কাজ করেছেন, এবং আরো দুটি সংগঠনের কথা আমি বলেছি। একটি হচ্ছে FLN, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, এবং আরেকটি হচ্ছে ALN, ন্যাশনাল লিবারেশন আর্মি। প্রিয় শিক্ষার্থী, এই দুটি সংগঠন এর ভূমিকা আলজেরিয়ার স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে উল্লেখযোগ্য। গুরুত্বের দাবি রাখে। প্রিয় শিক্ষার্থী, পরিশেষে আমরা বলতে পারি দীর্ঘদিন ধরে ফরাসি স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আলজেরিয়ান রাজ্যে সংগ্রাম চালিয়ে আসছিল এই দুটি সংগঠন FLN ও ALN এর সক্রিয় ভূমিকা ফলশ্রুতিতে বা সক্রিয় ভূমিকার দরুন আলজেরিয়া পূর্ণ স্বাধীনতা আন্দোলনের প্রস্তুতি নিতে পেরেছিল। পূর্ণ স্বাধীনতা আন্দোলনের জন্য তারা রক্তক্ষয়ী যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আর এরই পথ ধরে আলজেরিয়া ফরাসিদের নিকট থেকে পূর্ণ স্বাধীনতা অর্জনে সক্ষম হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তাই আলজেরিয়ার স্বাধীনতা অর্জনের ইতিহাসে এই দুটি দলের অর্থাৎ FLN ও ALN এবং আরেকটি ঘটনা যেটি হচ্ছে ট্রিটি অফ ইভিয়ান 1962 অর্থাৎ 1962 সালের ইভিয়ান চুক্তি
এর গুরুত্ব অপরিসীম। প্রিয় শিক্ষার্থী, আমরা আজ আলজেরিয়ার স্বাধীনতা লাভের সংশ্লিষ্ট ঘটনাবলীগুলো সম্পর্কে জানলাম এবং এই স্বাধীনতা আন্দোলনে যে সকল জাতীয়তাবাদী নেতারা ভূমিকা রেখেছেন তাদের অবদানের কথা জানলাম এবং যে দুটি সংগঠনের ভূমিকা ছিল অত্যন্ত সুদূর প্রসারী, সেই দুটি সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট ও ন্যাশনাল লিবারেশন আর্মি এর ভূমিকা সম্পর্কে জানলাম এবং ইভিএন চুক্তি সম্পর্কে জানলাম। প্রিয় শিক্ষার্থী, আলজেরিয়ার স্বাধীনতা অর্জনের সংশ্লিষ্ট আরো ঘটনাবলী সম্পর্কে, অর্থাৎ আলজেরিয়া স্বাধীনতা অর্জনের এই বিষয়টিকে ভালোভাবে জানার জন্য, আয়ত্ত করবার জন্য তোমরা তোমাদের এই 31-1609 কোড অধিভুক্ত বিষয় শিরোনাম আধুনিক মিশর ও উত্তর আফ্রিকার আরব রাষ্ট্রসমূহ, এই বিষয় শিরোনামের বইগুলো থেকে এই টপিকসটি দেখে নিবে এবং আমার লেকচারটি বারবার শোনার চেষ্টা করবে। তাহলে অবশ্যই তোমরা এই বিষয়টি সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে পারবে বলে আমি প্রত্যাশা করছি। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।